ওকে, আমাদের কোর্সটা হচ্ছে আজকে মেকানিক্স অফ সলিড। আজকে দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করব, একটা হচ্ছে কম্পাউন্ড স্ট্রেস আর একটা হচ্ছে হেলিক্যাল স্প্রিং। ওকে, শুরুতেই আসি কম্পাউন্ড স্ট্রেস। তাহলে কম্পাউন্ড স্ট্রেস, আমরা স্ট্রেস জানি, স্ট্রেস সম্বন্ধে আগেও পড়েছি আমরা। তাহলে সিম্পল স্ট্রেসেস মিনস টেনসাইল স্ট্রেস আর কম্প্রেসিভ স্ট্রেস অর শেয়ার স্ট্রেস, রাইট? তাহলে আমরা এই তিনটা স্ট্রেস নিয়ে এর আগে আলোচনা করেছি এবং ডিটেলে পড়েছি। আজকে আমরা পড়বো হচ্ছে কম্পাউন্ড স্ট্রেস। কম্পাউন্ড শব্দটার অর্থই হচ্ছে কি সবগুলোর কম্বিনেশন, রাইট? কম্পাউন্ড স্ট্রেস। তাহলে the tensile and compressive stresses act on plane normal to the line of action of these stresses, and shear stress act on plane parallel to line of action of this stress. Okay, but when plane in a strained body is oblique to applied external force, আমরা যদি একটা external force apply করি, this plane can be subjected to tensile or compressive stress and shear stress. তাহলে তিনটা স্ট্রেসই হতে পারে, যে যদি আমরা একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এটা কি হতে পারে, টেনসাইল স্ট্রেসও হতে পারে, কম্প্রেসিভ স্ট্রেস হতে পারে এবং শেয়ার স্ট্রেসও হতে পারে একসাথে। তাহলে দ্যাট ইজ this type of system or plane in which direct or normal stresses and shear stresses act at the same time, একই সাথেই যদি ঘটে তাহলে আমরা তাকে বলবো কম্পাউন্ড স্ট্রেস, অর এটাকে অনেক সময় কমপ্লেক্স স্ট্রেসও বলা হয়। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? কম্পাউন্ড স্ট্রেস ইজ দ্য shear stresses and normal stresses all will act at the same time if we apply a external force on it. Okay, তাহলে এটা গেল হচ্ছে কম্পাউন্ড স্ট্রেস। আমরা সেকেন্ড যে টপিকটা নিয়ে আলোচনা করব হেলিক্যাল স্প্রিং। ওকে, এর আগে আমরা স্প্রিং সম্বন্ধে জানি। স্প্রিংটা কি আসলে? স্প্রিং দেখেছি আমরা, তাই না? এটা একটা ইলাস্টিক বডি, যেটাকে কি করা যায়, স্ট্রেচ করা যায়। টানলে কি হবে, লম্বা হবে। এবং ইফ উই রিমুভ দ্য ফোর্স, তাহলে ইফ উই অ্যাপ্লাই দ্য ফোর্স ইট উইল এক্সটেন্ডেড, রাইট? অ্যান্ড ইফ উই রিমুভ দ্য ফোর্স ইট উইল গো ব্যাক টু ইটস অরিজিনাল শেপ এগেইন। এটা হচ্ছে ইলাস্টিসিটি অ্যাকচুয়ালি। তাহলে হেলিক্যাল স্প্রিংটাও এরকম, যে এখানে আমরা একটা দিকে যদি লোড ঝুলিয়ে দিই তাহলে কি হবে, এটা এক্সটেন্ড করবে, লম্বা হয়ে যাবে। বাট আমরা যদি লোডটাকে আবার সরিয়ে দিই তাহলে কি হবে, ইট উইল কাম ব্যাক টু ইটস অরিজিনাল শেপ এগেইন। ওকে, তাহলে আমরা সেকেন্ড টপিকটা নিয়ে এখন ডিসকাস করব, দ্যাট ইজ হেলিক্যাল স্প্রিং। ওকে, তাহলে স্প্রিং, এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। দিস ইজ দ্য ডায়াগ্রাম অফ এ হেলিক্যাল স্প্রিং, অর অ্যাকচুয়ালি অরিজিনালি একটা হেলিক্যাল স্প্রিং দেখতে ঠিক এরকমই, রাইট? তাহলে স্প্রিং ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান ইলাস্টিক body whose function is to distort when loaded and to recover its original shape when the load is removed. That is যেটা বললাম আর কি, যে ইফ উই, আমরা যদি একটা কি করি, লোড ঝুলিয়ে দিই একটা স্প্রিং, এটা হচ্ছে ডায়াগ্রামটা, এটা ডায়ামিটার এবং লেন্থ এই জিনিসগুলো দেখানো হয়েছে, এটা আমরা পরে ডিসকাস করছি। তো প্রথমে আসি যে এটার ফিজিক্যাল যে প্রপার্টিসটা সেটা। তো এটা যদি একটা পাশে আমরা কী করি, লোড ঝুলিয়ে দিই তাহলে কি হবে, ইট উইল বি এক্সটেন্ডেড, অর এর শেপটা কী হয়ে যাবে,
লম্বা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যদি আবার কি করি, দ্যাট ইজ ডিস্টোর্ট হবে। তাহলে লোডটা যদি আবার রিমুভ করে দিই তাহলে কি হবে, ইট উইল গো ব্যাক টু ইটস অরিজিনাল শেপ এগেইন। তাহলে লম্বা টেনে লম্বা করা যায়, আবার কি করা যায়, ছেড়ে দিলে আগের পজিশনে ফিরে যাবে। ওকে, তাহলে এখন আসো আমরা একটু ডিটেইলে পড়ি যে হোয়াট ইজ হেলিক্যাল স্প্রিং এবং এটার ফাংশনটা কি। রাইট, the helical spring are made up of wire coiled in the form of a helix and the primarily intended for compressive or tensile loads. তাহলে আমরা হেলিক্যাল স্প্রিংটা কি পেলাম, যে কয়েলের মতো আর কি, যে আমরা যেমন কয়েল মানে কি আমরা এর আগে পড়েছি ইলেকট্রিসিটিতে, যেটা হচ্ছে যে একটা ওয়্যারকে প্যাঁচায় যদি আমরা, তাহলে সেটা দিয়ে একটা কয়েল তৈরি করা যায়, তাই না, বা যে কোনো একটা মেটালের চারপাশে ওয়্যার পেঁচানো যায়। তাহলে এইটাও হচ্ছে কি জাস্ট লাইক এ কয়েল। ওকে, তাই এবং এটা কি ফর্মটা কি, হেলিক্স অ্যান্ড প্রাইমারিলি ইন্টেন্ডেড ফর কম্প্রেসিভ অর টেনশাইল লোডস। তাহলে টেনশাইল লোড যদি আমরা দিই তাহলে কি হবে, দ্য ক্রস সেকশন অফ দ্য ওয়্যার ফ্রম হুইচ দ্য স্প্রিং ইজ মেড মে বি সার্কুলার। তাহলে এটা সার্কুলার হতে পারে, তাহলে স্কোয়ার অর রেক্টেঙ্গুলার। তাহলে আমরা যে কয়েলটা পেঁচাচ্ছি, কয়েলটা তৈরি করছি ওয়্যার পেঁচিয়ে, তাহলে এটা তিনটা শেপ ধারণ করতে পারে। একটা হচ্ছে যে এটা সার্কুলারও হতে পারে, এটা স্কোয়ার শেপও হতে পারে এবং এটা রেক্টেঙ্গুলার শেপও হতে পারে। ওকে, বাট এটার প্রপার্টিসটা একটাই, সেটা হচ্ছে যে এটা কম্প্রেসড হতে পারে, আবার এটা আগের পজিশনে ফিরে যেতে পারে, অথবা এটা এক্সটেন্ডেড হতে পারে এবং রিমুভ করলে আগের পজিশনে ফিরে দিতে পারে। তাহলে আমরা দুটোই করতে পারি, কম্প্রেসিভ এবং এক্সটেন্ডেড। ঠিক আছে, তাহলে হেলিক্যাল কম্প্রেশন স্প্রিং হ্যাভ অ্যাপ্লিকেশন টু রেসিস্ট অ্যাপ্লাইড কম্প্রেশন ফোর্সেস or in the push mode, store energy to provide the push. Different forms of compression spring are produced. তাহলে আমরা যে কম্প্রেশন বা কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করছি আর পুশ করছি, হ্যাঁ, আমরা পুলও করতে পারি, পুশও করতে, পুল করলে এক্সটেন্ডেড হবে, পুশ করলে কম্প্রেশন হবে। তাহলে ডিফারেন্ট ফর্ম অফ কম্প্রেশন স্প্রিং উইল বি প্রডিউসড, ইট ডিপেন্ডস অন দ্য কম্প্রেসিভ ফোর্স or pushing force, right? The helical spring are said to be closely coiled when the spring wire is coiled so close that the plane containing each turn is nearly at right angles to the axis of the helix and the wire is subjected to torsion. In other words, in a closely coiled helical spring, যেটা খুব কাছাকাছি কী করা থাকবে, পেঁচানো থাকবে, the helix angle is very small, right? তাহলে এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, হেলিক্স অ্যাঙ্গেল, আমরা পরে ওটা দেখছি। তাহলে ইট ইজ ভেরি স্মল, ইট ইজ ইউজুয়ালি লেস দ্যান 10 ডিগ্রি। বোঝাই যাচ্ছে যে 10 ডিগ্রিরও কি কম। তাহলে দ্য মেজর স্ট্রেসেস প্রডিউসড ইন হেলিক্যাল স্প্রিং আর shear stresses due to twisting. The load applied is parallel to or along the axis of the spring. তাহলে লোডটা কি হবে, আমরা প্যারালালও অ্যাপ্লাই করতে পারি, দ্যাট ইজ মানে অ্যালং দ্য কি অ্যাক্সিস অফ দ্য স্প্রিং, স্প্রিংয়ের সাথে প্যারালালি আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে ইন open coiled helical spring, the spring wire is coiled in such a way that there is a gap between the two consecutive turns, as a result of which the helix angle is large. তাহলে এখানে একটা বিষয় আছে, যেটা একটা ওপেন কয়েলের ক্ষেত্রে কী হয়, হেলিক্যাল স্প্রিংয়ের ক্ষেত্রে দ্য স্প্রিং ওয়্যার ইজ কয়েলড ইন সাচ এ ওয়ে, এমনভাবে তৈরি করা হয় যে এদের মধ্যে যে গ্যাপটা থাকে বিটুইন টু কনজিকিউটিভ টার্নস, মানে একটা টার্ন থেকে আরেকটা টার্নের মধ্যে যে গ্যাপটা থাকে সেটা কি হয়, হুইচ দ্য হেলিক্স অ্যাঙ্গেল ইজ লার্জ, যেটা 10 ডিগ্রি চাইতে অনেক বেশি হয়। ওকে, তাহলে আমরা যে টার্মগুলো এখানে আসবে একটা হেলিক্স স্প্রিংয়ের ক্ষেত্রে সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি।
টার্মস ইউজড ইন compression স্প্রিং। কীরকম? দ্য ফলোইং টার্মস ইউজড ইন কানেকশন উইথ কম্প্রেশন স্প্রিংস। ওকে, তাহলে একটা হচ্ছে কি সলিড লেন্থ, দ্যাট ইজ LS লেন্থ। এলকে আমরা কি দিয়ে ডিফাইন করি, ডিনোট করি এল দিয়ে, ক্যাপিটাল এল দিয়ে। আর যেহেতু এটা সলিড লেন্থ সেই জন্য আমরা এস দিয়ে লিখছি আর কি, LS। তাহলে সলিড লেন্থটা কি আসলে? হোয়েন দ্য কম্প্রেশন স্প্রিং ইজ কম্প্রেসড, আমরা যখন কম্প্রেস করি একটা স্প্রিংকে তখন কি হয়, আনটিল দ্য কয়েলস কাম ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার, তার মানে টার্নগুলো যখন একটার সাথে আর একটা লেগে যায়, দেন দ্য স্প্রিং ইজ সেড টু বি সলিড, তখন এটাকে বলা হচ্ছে সলিড। তার মানে একটা একটার সাথে কি হবে, একদম কম্প্রেসড অবস্থায় থাকবে, ঠিক আছে, টাইপ মানে অ্যাটাচ থাকবে। The solid length of a spring is the product of total number of coils and the diameter of the wire. তাহলে এটা কার কার উপর ডিপেন্ড করতেছে, অথবা এটা কিভাবে আমরা বের করতে পারি একটা সলিড লেন্থ একটা স্প্রিংয়ের? সেটা হচ্ছে যে দ্য লেন্থ হবে কি, দ্য সলিড লেন্থ অফ এ স্প্রিং ইজ দ্য প্রোডাক্ট, দ্যাট ইজ মাল্টিপ্লিকেশন অফ টোটাল নাম্বার অফ কয়েলস, যতগুলো কয়েল আছে, এবং ডায়ামিটার অফ দ্য ওয়্যার, ওয়্যারের ডায়ামিটার, দ্যাট ইজ এটা যদি ওয়্যারটা হয় তাহলে এটা ডায়ামিটার, দ্যাট ইজ এখানে এইটা হচ্ছে ডায়ামিটার। ওকে, তাহলে এই লেন্থটা মাল্টিপ্লাই করব, তাহলে আমরা সলিড লেন্থ পাবো। এরপরে আসি ফ্রি লেন্থ। দ্য ফ্রি লেন্থ অফ এ কম্প্রেশন স্প্রিং ইজ দ্য লেন্থ অফ দ্য স্প্রিং ইন দ্য ফ্রি অর আনলোডেড কন্ডিশন। তাহলে যখন কোনো ধরনের লোড দেওয়া হয় না, ঠিক আছে, আনলোডেড থাকে, তখন যে লেন্থটা হয় স্প্রিংটার, সেই লেন্থটাকে আমরা বলবো কি, ফ্রি লেন্থ। এখানে দেওয়াই আছে ফ্রি লেন্থ, ঠিক আছে। তাহলে যখন চাপানো থাকবে সেইটা, ওকে, একটার সাথে অ্যাটাচ থাকবে, মাল্টিপ্লাই বাই দ্য ডায়ামিটার, ঠিক আছে। তাহলে ডায়ামিটার, ওয়্যারের ডায়ামিটার কোথায়, এই এটা হচ্ছে কি কয়েলটা। তাহলে যখন আমরা ডায়ামিটারের সাথে মাল্টিপ্লাই করব সেটা হচ্ছে সলিড লেন্থ, নাম্বার অফ স্প্রিংয়ের। আর হচ্ছে ফ্রি লেন্থ হচ্ছে দ্য ফ্রি লেন্থ কম্প্রেসিভ, ফ্রি লেন্থ অফ এ compression spring is the length of the spring the free or unloaded condition, that is যখন আমরা মানে কোনো ধরনের লোড দিব না এখানে, মানে কম্প্রেশনের ক্ষেত্রে কি করা হয়, হয় কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করা হয়, স্ট্রেসের ক্ষেত্রে যেটা হয় একটা এক্সটেন্ডেড, দ্যাট ইজ লোড ঝুলিয়ে দেওয়া হয়, অথবা একটা ফোর্স অ্যাপ্লাই করা হয় নিচের দিকে যাতে এটা এক্সটেন্ডেড হয়। এনিওয়ে, এখন দেখবো আমরা লোড। তাহলে লোডটা কি আসলে? লোড হচ্ছে ফোর্স। ওকে, তাহলে লোড হচ্ছে ওয়ান কাইন্ড মানে এটা অ্যাকচুয়ালি লোড হচ্ছে ফোর্স। অনেক সময় আমরা ওয়েটকেও কি বলি, লোড বলি। ওয়েট ঝুলিয়ে দিই না, ম্যাস ঝুলিয়ে দিই, তাহলে কি হয়, এটা গ্র্যাভিটেশনাল পুলের কারণে একটা ওয়েট নিচের দিকে অ্যাক্ট করে, তাহলে সেটাকেও আমরা লোড বলি। এই ক্ষেত্রে কি হচ্ছে, লোড পি দ্য ফোর্স অ্যাপ্লাইড টু এ স্প্রিং দ্যাট কজেজ এ ডিফ্লেকশন। তাহলে যে ফোর্সটা অ্যাপ্লাই করার কারণে এটা কি হয়, ডিফ্লেকশন হয়, লম্বা হয়, তাহলে সেটাকে বলতেছি আমরা লোড, রাইট। ডিফ্লেকশন, তাহলে মোশন অফ স্প্রিং এন্ডস or legs under the application or removal of an external load P. ওকে, তাহলে এখানে এটা গেল হচ্ছে ডিফ্লেকশন। ওয়্যার ডায়ামিটার, ওয়্যার ডায়ামিটার হচ্ছে দ্য ডায়ামিটার অফ দ্য ওয়্যার দ্যাট আর wounded into the helix। ওকে, তাহলে স্মল ডি, ওয়্যারের ডায়ামিটার স্মল ডি দেওয়া হয়, দ্যাট ইজ এটা হচ্ছে ওয়্যার, ওয়্যারের ডায়ামিটার হচ্ছে এই মাথা থেকে এই মাথা, যেহেতু এটা রাউন্ড শেপ তাহলে এটা হচ্ছে এই ডায়ামিটারটা এখান থেকে মেজার করা হয়, আর এটা হচ্ছে স্প্রিংটার ডায়ামিটার। ওকে,
তাহলে এখান থেকে এখন আমরা সবগুলোই পেয়ে গেলাম। ওকে, এখান থেকে আমরা কিছু ইকুয়েশন ফর্ম করব। সেটা হচ্ছে যে হোয়াট ইজ স্প্রিং ইন্ডেক্স সি। স্প্রিং ইন্ডেক্সটা কাকে বলে? তাহলে দ্য রেশিও অফ মিন কয়েল ডায়ামিটার টু ওয়্যার ডায়ামিটার, এটাকেই বলা হচ্ছে কি স্প্রিং ইন্ডেক্স। দ্য রেশিও অফ মিন কয়েল ডায়ামিটার, কয়েলের যে ডায়ামিটার থাকবে, ঠিক আছে, তারপর হচ্ছে স্প্রিংটার যে ডায়ামিটার থাকবে, এটার যে রেশিও, তাহলে সেটাকে বলা হচ্ছে স্প্রিং ইন্ডেক্স। তাহলে দ্যাট ইজ ক্যাপিটাল ডি হচ্ছে কি এই ডায়ামিটারটা, ওকে, স্প্রিংটার ডায়ামিটার, দ্যাট ইজ এখান থেকে এই পর্যন্ত, এটাও তো রাউন্ড শেপ। আর স্মল ডি হচ্ছে ওয়্যারটার ডায়ামিটার, ওকে, এখান থেকে এই মাথা। তাহলে এটা আমরা আগেও দেখিয়েছি। তাহলে এই দুটো রেশিও হচ্ছে স্প্রিং ইন্ডেক্স, এটাকে সি দিয়ে ডিনোট করা হয়। তাহলে এ লো ইন্ডেক্স ইন্ডিকেটস এ টাইটলি ওন্ড স্প্রিং, এ রিলেটিভলি লার্জ wire size wound around a relatively small diameter mandrel giving a high rate. Okay. Anyway, তাহলে C equals D by capital D by small d. Coil diameter, এটা আমরা আগেই বলেছি, the mean diameter of the helix, that is D outer plus D inner divided by 2. D outer কোনটা? বাইরে দিয়ে যে ডায়ামিটারটা সেটা, এবং ভিতরের ডায়ামিটার, দ্যাট ইজ আমরা এর আগে যেটা করেছি স্লাইড ক্যালিপার দিয়ে আমরা মেজার করেছি ডায়ামিটার। ওকে, একটা আউটার পার্ট, এটা হচ্ছে ইনার পার্ট, ভিতর থেকে যেটা মেজার করা হয়। তাহলে এই দুটো ডায়ামিটার প্লাস করে যদি অ্যাভারেজ করি, দ্যাট ইজ 2 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা কি পাবো? কয়েল ডায়ামিটার। ওকে, এখন আসি যে অ্যাক্টিভ কয়েলস। হোয়াট ইজ অ্যাক্টিভ কয়েলস? তাহলে এটাকে ডিনোট করা হয় কি দিয়ে? এন এ, ক্যাপিটাল এন এ। ওকে, তাহলে অ্যাক্টিভ কয়েলস, এটা হচ্ছে দ্য নাম্বার অফ কয়েলস হুইচ অ্যাকচুয়ালি ডিফর্ম when the spring is loaded. ওকে, তার মানে দ্য নাম্বার অফ কয়েলস হুইচ অ্যাকচুয়ালি ডিফর্ম when the spring is loaded, as opposed the inactive turns of each end which are in contact with the spring seat or base, বেজের সাথে। ওকে, টোটাল কয়েলস, the number of coils or turns in the spring, যতগুলো নাম্বার অফ কয়েলস থাকবে, ওকে, যতগুলো টার্ন থাকবে আর কি, সবগুলোকে যদি আমরা কাউন্ট করি, তাহলে সেটাকে বলবো আমরা কি? টোটাল কয়েলস। পিচ, পি, দ্য ডিস্টেন্স ফ্রম সেন্টার টু সেন্টার অফ দ্য ওয়্যার ইন অ্যাডজাসেন্ট অ্যাক্টিভ কয়েলস। তাহলে অ্যাক্টিভ কয়েলস হচ্ছে এইটা। তাহলে দ্য ডিস্টেন্স ফ্রম সেন্টার টু, তাহলে সেন্টার থেকে সেন্টার অফ দ্য ওয়্যার, ওকে, সেন্টার থেকে কয়েলের সেন্টার থেকে সেন্টার অফ দ্য ওয়্যার, ওয়্যারের সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলবো পিচ। পিচ অ্যাঙ্গেল, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য কয়েলস অ্যান্ড দ্য বেজ অফ দ্য স্প্রিং, দ্য পিচ অ্যাঙ্গেল ইজ ক্যালকুলেটেড ফ্রম দ্য ইকুয়েশন। আমরা কি লিখতে পারি? আলফা ইকুয়ালস tan ইনভার্স পি বাই পাই ডি। ডি হচ্ছে কয়েল ডায়ামিটার, ওকে, আর পি হচ্ছে পিচ। তাহলে tan ইনভার্স আলফা, তাহলে আলফা হচ্ছে পিচ অ্যাঙ্গেল, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য কয়েলস অ্যান্ড দ্য বেজ অফ দ্য স্প্রিং, তাহলে ইকুয়েশনটা আমরা পেলাম কি? আলফা ইকুয়ালস tan ইনভার্স পি বাই পাই ইন্টু ক্যাপিটাল ডি। This is the helical spring. তাহলে আজকে যে টপিকটা ছিল আমাদের, আই থিঙ্ক it is clear to you what is compound stress and another is helical spring.
তাহলে আমরা অনেক ধরনের সিম্পল স্প্রিং নিয়ে আমরা কাজ করেছি। তাহলে হেলিক্যাল স্প্রিংটা একটা স্পেশাল টাইপ অফ স্প্রিং, ইট ইজ মেইনলি মেড আপ অফ কি মেটালস। ওকে, হেলিক্যাল স্প্রিং। তাহলে এটা আমরা জানলাম। আমরা নেক্সট ডেতে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। ওকে, অ্যান্ড আচ্ছা, এখানে আরেকটা টপিক আমরা শেষ করতে পারি, সেটা হচ্ছে রাইট, shear stress due to torsional load in shaft। একটা শ্যাফটে shear stress টর্শনাল লোডের কারণে যে shear stress হয় সেইটা আমরা একটু আলোচনা করতে পারি। তাহলে আমাদের 3 নম্বর আর একটা টপিক আমরা এখানে we can discuss shear stress in shaft। ওকে, তাহলে এখানে shear stress due to torsional load in shafts, এখানে অলওয়েজ মনে রাখতে হবে যে একটা টর্ক তৈরি হয়। ওকে, তাহলে টর্ক অ্যাপ্লাইড টু, আমরা ফোর্স যদি অ্যাপ্লাই করি, দ্যাট ইজ টর্ক মানে হচ্ছে সার্কুলার একটা ফোর্স যদি applied to a shaft produces shearing stresses on the faces perpendicular to the axis. This existence of the axial shear components is demonstrated by considering a shaft made up of axial slats. The slats slide with respect to each other when equal and opposite torque are applied to the end of the shaft। তাহলে দুটো টর্ক এখানে কাজ করবে এই শ্যাফটে, একটা হচ্ছে বাট দুটোই কি হবে ইকুয়াল বাট অপোজিট। ঠিক আছে, তাহলে shear stress due to torsional load in shafts ফান্ডামেন্টাল ইকুয়েশনটা আমরা দেখব ইকুয়েশনের মাধ্যমে। তাহলে এটা কারণ হচ্ছে shear stress due to torsional load, এর ইকুয়েশনটা হচ্ছে আমরা পরে আসতেছি। টার্ম এখানে ইকুয়েশনটা তৈরি করতে যে টার্মগুলো দরকার হবে কম্পোনেন্টগুলো সেগুলো দেখি। shear stress tau in a circular cross sectional shaft carrying a torque T। তাহলে টর্ককে আমরা কি দিয়ে ডিনোট করছি? টি দিয়ে, ক্যাপিটাল টি। আর shear স্ট্রেসকে আমরা টাউ দিয়ে ডিনোট করছি, এটাকে বলা হয় টাউ। ওকে, এটা ল্যাটিন অ্যালফাবেট। where P is the distance from the center of the shaft and J is the polar area moment। তাহলে J যদি polar area moment হয়, P যদি distance from the center of the shaft হয়, তাহলে আমরা ইকুয়েশনটা লিখতে পারি, তাহলে moment of the কি polar area moment of the cross section tau equals TP by J। ওকে, তাহলে মেইন ইকুয়েশনটা কি? টি টাউ ইকুয়ালস টিপি বাই জে। টাউটা কি? টাউ হচ্ছে কি পোলার এরিয়া মোমেন্ট অফ দ্য ক্রস সেকশন। ওকে, টি হচ্ছে টর্ক। ওকে, পি হচ্ছে কি দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য শ্যাফট। ওকে, আর জে হচ্ছে কি পোলার এরিয়া মোমেন্ট। ওকে, তাহলে এখানে হচ্ছে তাহলে shear stress due to torsional load equals TP by J। Clear? Okay. Where P is the distance from the center of the shaft, যেটা আমরা আগেই বললাম, J is the polar area of the moment and of the cross section। এখানে J কে লেখা যায় হচ্ছে
পাই বাই 2r টু দি পাওয়ার 4 আর হচ্ছে রেডিয়াস, তাহলে সলিড শ্যাফটের ক্ষেত্রে এটা, দিস ইজ ফর সলিড শ্যাফট। ওকে, আর অর এটাকে আমরা মানে লিখতে পারি কি টিউবুলার শ্যাফটের ক্ষেত্রে যেটা লেখা যায় সেটা হচ্ছে যে জে ইকুয়ালস পাই বাই 2 ইন্টু আর নট টু দি পাওয়ার 4 মাইনাস আর, এটা হচ্ছে ইনার, এটা হচ্ছে আউটার রেডিয়াস। ওকে, তাহলে আর আই টু দি পাওয়ার 4। তাহলে টিউবুলার ক্ষেত্রে টিউব মানে টিউবের মতো, টিউবের কি থাকবে, একটা ইনার সাইড থাকবে মানে ভিতরে তো ফাঁকা, একটা আউটার পার্ট থাকবে, তাই না, আউটার রেডিয়াস। তাহলে আর নট টু দি পাওয়ার 4 মাইনাস আর, এটা হচ্ছে ইনার, তাহলে টু দি পাওয়ার 4 টিউবুলার শ্যাফটের ক্ষেত্রে। ওকে, তাহলে শেয়ার স্ট্রেসের ক্ষেত্রে আমরা কি পেলাম ফাইনালি, দ্য ইকুয়েশন ইজ টাউ ইকুয়ালস টি পি বাই জে। তাহলে টাউ হচ্ছে কি শেয়ার স্ট্রেস ডিউ টু টরশনাল লোড অফ দ্য শ্যাফট, এখানে টি হচ্ছে টর্ক, বি হচ্ছে the distance from the center of the shaft, and J is the polar area moment. ওকে, আর যেটা জে কে আমরা লিখতে পারি আর কি, জে যেটা কি ছিল, যে হচ্ছে পোলার এরিয়া মোমেন্ট, এটাকে লেখা যায় সলিড শ্যাফটের ক্ষেত্রে জে ইকুয়ালস পাই বাই 2 আর টু দি পাওয়ার 4, আর টিউবুলার শ্যাফটের ক্ষেত্রে যেটা সলিড মানে কি ভিতরে কোনো গ্যাপ থাকবে না, ফাঁকা থাকবে না, দ্যাট ইজ সলিড একদম, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের তো ইনার সাইড, ইনারে কোনো মানে যেহেতু কোনো গ্যাপ নেই, তাহলে রেডিয়াস কি হবে, একটাই হবে। ওকে, বা ডায়ামিটার একটাই হবে, ডায়ামিটার অর্ধেক হচ্ছে রেডিয়াস। আর যদি টিউবুলার হয় দ্যাট মিন্স টিউব একটা, দ্যাট মিন্স এইটা যেমন হতে পারে, এটা ফাঁকা, এটা হচ্ছে টিউবুলার, তাহলে এর ভিতরে ফাঁকা, তাহলে ইনার পার্ট একটা আছে, আউটার পার্ট একটা আছে। ওকে, তাহলে রেডিয়াস আমরা যদি পেতে চাই তাহলে এটা হচ্ছে আউটার, এখান থেকে মাপবো বাইরেটা, যেমন স্লাইড ক্যালিপার দিয়ে যখন আমরা মেজার করি, ডায়ামিটার কীভাবে মেজার করি, বাইরে দিয়ে নিই, আর ইনার সাইড হচ্ছে ভিতর দিয়ে। ওকে, তাহলে পাই বাই 2 ইন্টু আর নট টু দি পাওয়ার 4 মাইনাস আর আই টু দি পাওয়ার 4, this is for tubular shaft. ওকে, তাহলে আজকে আমরা 3টা টপিক নিয়ে আলোচনা করলাম। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ, অ্যান্ড ইউ উইল you will get the some lecture sheets in your group. Okay, you'll collect it and you will read it. Okay, and I think if you have any problem, then you can tell it to me. I will make it clear. Okay, that's all for today.